প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদেরকে আমার আলাপচারিতায়। আজকে আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপার থেকে কথা বলতে চাই বাংলাদেশে অপরাধ প্রবণতা যে বেড়েছে সেটা কতখানি রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে সে বিষয়ে। সাম্প্রতিক দিনগুলোতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জেনেভায় যার অফিস, সেখান থেকে গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026 প্রকাশ করেছে। সেইখানে তারা বলছে যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অপরাধ প্রবণতা। এই রিপোর্টটি আমাকে অবশ্যই খুবই আকর্ষণ করেছে, স্বাভাবিকভাবে করবার কথা। আমি এই বিষয়টা নিয়ে এরই মধ্যে একটা কলাম লিখেছি, ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশ সেটা পাবলিশ করেছে। আপনারা যারা খেয়াল করেন তারা হয়তো জানবেন, ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশে আমি নিয়মিত কলাম লিখি এবং প্রতি শনিবার আমার এই কলামগুলো বের হয়। তো গ্লোবাল রিস্ক ফ্যাক্টরের যে ইন্ডেক্স, সেইখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তো কথা বলা আছে। তো এই যে বাংলাদেশের অপরাধ প্রবণতা এখন বিশ্বের কাছেও একটা প্রধান উপাদান কিংবা ফ্যাক্টর হিসেবে উপস্থাপিত, সেটা আমাদের বাংলাদেশের মানুষকে নিঃসন্দেহে ভাবায়। প্রথম হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি বলল না বলল সেটা একটা বিষয়, অর্থাৎ তাদের রিপোর্টটার পরেই কি আমাদের টনক নড়ছে, কিংবা আমরা কি বুঝতে পারছি যে বাংলাদেশে অপরাধ প্রবণতা বেড়েছে, নাকি এই রিপোর্ট ছাড়াও আমরা বাংলাদেশের মাটিতে বসেই বুঝতে পারি যে কীরকম পরিস্থিতিটা এইখানে, কতখানি খুবই খারাপ একটা পর্যায়ে চলে গিয়েছি আমরা, সেখান থেকে উত্তরণ দরকার। এই ব্যাপারটা আমাদেরকে এখনই ভাবতে হবে এবং এই নিয়ে করণীয়। মূল কথাটা হচ্ছে যে দেখুন, রাস্তাঘাটে পথে চলতে গেলে মেয়েদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, তারা বলবে যে আমরা নিরাপদ নই। অনেক তরুণীর সঙ্গে কথা বললে, শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, উচ্চশিক্ষায় আছে, কলেজে আছে, হাই স্কুলের উপর দিকে আছে, তাদের সঙ্গে কথা বলেন, তারা বলবে যে আমরা নিজেরা জানি না কখন কোথায় কোন বিপদে পড়ব, আমরা যে নিরাপদে বাসায় ফিরব কিংবা আমরা ধর্ষণের শিকার হব না, তার নিরাপত্তাটা কোথায়। কিংবা তরুণদের সঙ্গে কথা বলেন, তারাও জানে না কে কোথায় কখন বিপদে পড়বে। আমি এখন কথাটা যেমন করে বলছি, মনে হচ্ছে প্রতিদিন প্রতি গলিতে, প্রতি মহল্লায়, প্রতি শহরে, প্রতি ঘন্টায় অপরাধগুলো ঘটছে, এরকম না। কিন্তু তা হচ্ছে সামগ্রিক যে চিত্রটা সারা দেশ জুড়ে কোথাও না কোথাও প্রতিদিন কিছু না কিছু ঘটছেই। শান্তিটা এইভাবে উবে গিয়েছে মানুষের মন থেকে, মানুষরা আতঙ্কিত, শঙ্কায় ভুগছে। সন্ধ্যা হয়ে গেলে তাড়াতাড়ি ঘরে ফেরবার তাগাদা সবাই একটা অনুভব করছে। এই যে অপরাধ প্রবণতা, এখানে আছে চুরি ডাকাতি আছে, হঠাৎ করে হামলা আছে, কেউ কারোর সঙ্গে একটু তর্কাতর্কি হলে সেইখানে ভয় পেয়ে যাচ্ছে মানুষরা, না জানে আবার দল বেঁধে আরেকটা পক্ষ অন্য পক্ষকে আঘাত করতে আসবে কিনা। এই পুরো বিষয়টা একটা মানসিক ডিসঅর্ডার এক ধরনের। এই ডিসঅর্ডারটা আমাদের তৈরি হয়েছে এভাবে যে এইখানে আইন শৃঙ্খলার যে কাঠামোটা ভেঙে পড়েছে কীরকম? আইন শৃঙ্খলা রক্ষা কারা করে? পুলিশ বাহিনী করে। এই পুলিশ বাহিনী যেহেতু শেখ হাসিনা, আওয়ামী লীগ তাদের 16 বছর সময়টা ধরে কাজ করেছে এবং তাদের বিরুদ্ধে যে ক্ষোভ মানুষের ছিল জুলাই আন্দোলনের সময়, ওই ক্ষোভ এখন এই মাত্রায় গেছে যে জুলাইয়ের পরে অগস্ট অনওয়ার্ডস দেখা যাচ্ছে যে পুলিশ তাদের উপরে যেমন আঘাত করা হয়েছে এবং তার পরবর্তীতে যখন পুলিশ বাহিনী কাজে ফিরে এসেছে, এখনও তারা যদি কোনো ভূমিকায় নামছে এবং সেই ভূমিকায় তাদের কাজ যদি কারো মনোপুত না হয়, বিশেষ করে তরুণদের, রাস্তাঘাটে যারা চলছে, স্কুল হোক কিংবা কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, তারা পুলিশকে বলছে মনে নাই আপনাদের জুলাই আগস্টে আপনাদের কি অবস্থা করেছিলাম, আপনারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলে আপনারা ভালো না, আপনারা খারাপ, সুতরাং আপনাদের শাস্তি দরকার। এবং এইটা বলে তারা নিজেরা যদি কোনো এখনও অপরাধ করছে, সেই অপরাধকে জাস্টিফাই করবার চেষ্টা করছে।
এই দিকটা হচ্ছে ভয়ঙ্কর, যে জুলাই আগস্ট কিংবা ওই সময়ে যে শেখ হাসিনা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সময় পুলিশের ভূমিকার রেফারেন্স টেনে যদি তারা এখন এইভাবে কথা বলে, নিজেদের কোনো অন্যায়কে, নিজেদের কোনো অপরাধকে ওইখান থেকে পার পাওয়ার জন্য ওই জায়গাটায় ধমকে পুলিশকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য, তাহলে তো আইন শৃঙ্খলার জায়গাটা ঠিক থাকবে না। পুলিশ বাহিনী একমাত্র আসলে পুরো দেশের আইন শৃঙ্খলার মূল যে কাঠামোটা, সেইটা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ছোটোখাটো ট্রাফিক কন্ট্রোলিং থেকে শুরু করে সারা দেশে গ্রাম শহর সবখানেই পুলিশ বাহিনীকেই ভূমিকা পালন করতে হয়। তারা প্রত্যেক, যেমন মানুষ নিঃশ্বাস নেয়, এই নিঃশ্বাসের মতন করে পুলিশ বাহিনী একটা সমাজের আইন শৃঙ্খলার সব কিছুর সঙ্গে যুক্ত থাকে। আমরা প্রথমে কোনো সমস্যায় পড়লে পুলিশ বাহিনীর কাছে যাই, থানায় জিডি করি, এই সব কিছু করতে হয় আমাদেরকে। কিন্তু এখন যদি পুলিশ বাহিনীকে আমরা পুরোপুরি বলি যে তোমাদের কথা মানব না, তোমরা খারাপ, এখন কোনো পুলিশ কে কতটা অন্যায় করে, কে কতটা ঘুষ খায় কিংবা অন্য নাগরিকদের সহায়তা করে না কিংবা কোনো অনিয়মকে প্রশ্রয় দেয়, সেগুলো ব্যক্তি পুলিশ, সেই প্রতি ব্যক্তি পুলিশে একটা হিসাব করবার বিষয় রয়েছে, তা ঠিক আছে। কিন্তু কাঠামোগতভাবে আপনাকে তো মানতে হবে, এই তরুণদেরকে মানতে হবে। এই তরুণদেরকে কে বোঝায় এখন? এই স্কুল কলেজে যাওয়া ছেলেপেলেরা যেভাবে উগ্রভাবে গালাগালি করে পুলিশ বাহিনীর সদস্যদেরকে রাস্তাঘাটে, সেটা বন্ধ হতে হবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পিতামাতার। যাদের পিতামাতা নেই, তাদের ওই সব ছেলেপেলেদের মাথার উপরে যারা অভিভাবক আছে, তাদের এখনই এদেরকে ধমকে থামিয়ে দিতে হবে। যারা অপরাধ করছে, এই স্টুডেন্ট শিক্ষার্থীদের বাইরে যারা পেশাদার অপরাধী, যারা তার চাঁদাবাজি করে হাটে বাজারে, এদেরকে থামাবার জন্য সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে। যারা চুরি ডাকাতি করছে, পেশাগত চোর ডাকাত খুনে বদমাশ, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য পুলিশ বাহিনীকেও কঠোর ভূমিকায় নামতে হবে। এইটা আমাদের দিক থেকে এভাবে বলবার কোনো বিষয় থাকার কথা ছিল না, কিন্তু তারপরে এই কথাগুলো বলতে হচ্ছে, যেন প্রশাসনের যারা দায়িত্বে আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাদের টনকটা নড়ে। যদি এইভাবে চলতে থাকে, তাহলে বাংলাদেশ সামাজিকভাবে এমন একটা জায়গায় যাবে, আমরা মনে করব যে পুরোটাই ভেঙে পড়েছে। মনে করব একটা তো ভাবের কথা হয়ে গেল, আসলে আমরা উপলব্ধি করছি যে এমন একটা পরিস্থিতি যেইখানে দাঁড়িয়ে আমরা স্বস্তি পাচ্ছি না। একটা দেশে কিংবা ধরুন কোনো ব্যক্তি পর্যায়ে অর্থনৈতিক দৈন্য হয়, ব্যক্তি কিংবা কোনো বিজনেস কাঠামোতে, বিজনেস কোম্পানির, অথবা একটা রাষ্ট্র, আমরা তখন বলি কি আর্থিকভাবে দেউলিয়া হয়ে গেছে। কিন্তু যদি আইন শৃঙ্খলা রক্ষার জায়গাটা ভেঙে পড়ে, অপরাধ প্রবণতা যদি এমন তীব্র আকার ধারণ করে, তখন এটি একটি অকার্যকর রাষ্ট্র হয়ে যাবে। এখানে কেউই তখন সুখে থাকবেন না। যারা ক্ষমতায় থাকছেন তারাও থাকবেন না, কারণ সবাই তো সবসময় একইভাবে একই চেয়ারে বসে থাকে না। কোনো না কোনো সময় জনতার কাতারে তাদেরকে আসতেই হয়। শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা খারাপ ছিল, আওয়ামী লীগ খারাপ ছিল, এই কথাগুলো বলবার এখন দিন কিন্তু শেষ হয়ে গেছে। এইভাবে শেষ হয়ে গেছে যে অনেকটা দিন পেরোলো, তো তারা তো এখন নাই, তাদের কোনো কাঠামো তো এখানে কার্যকর নয়। সুতরাং আমাদের এখনকার সময়ে আমাদের রাষ্ট্র পরিচালনায় কারা দায়িত্ব পালন করছে, তাদেরকে এইখানে আসলে দায়িত্ব একেবারে পুরোপুরি নিতে হবে, কাঁধে নিতে হবে দায়িত্ব। তাদেরকে জনতার কৈফিয়তের মুখোমুখি হতে হবে। যদি মনে করা হয় যে জনতাকে কৈফিয়ত দেব না, আমরাও কোনো কিছু তোয়াক্কা করি না, তাহলে তো আপনাদের আর কোনো নতুনত্ব থাকলো না। তাহলে তো আপনাদেরকে ভালো বলবার জনগণের দিক থেকে কোনো সুযোগ থাকবে কি না, সেটা প্রশ্ন হিসেবে উপস্থাপিত হবে। এটাই তো সত্য, স্বাভাবিক। আপনারা যদি তরুণদেরকে এখন নিয়ন্ত্রণ না করেন, তাহলে এই
এই সমাজ কোথায় যাবে ভাবতে পারছেন? এই তরুণরাই তো হচ্ছে আগামী দিনের বাংলাদেশ, তরুণরাই তো আগামী দিনের বাংলাদেশের সকল জায়গায় নেতৃত্ব দেবে, তাই না? এই নেতৃত্ব হচ্ছে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব খাতে, সবখানে এরাই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু এদেরকে যদি আমরা নৈতিকভাবে শক্তিশালী হতে না বলি, এদেরকে যদি আমরা ধমকে না দিই যে তোমরা ভুল করছো, অন্যায় করছো, অপরাধ করছো, কিছু হলেই তারা ক্ষিপ্ত হয়ে নিজের মতন করে যা খুশি করছে। ওই এক কৈফিয়ত দিয়ে আমরা জুলাইতে আন্দোলন করেছি, আমরা জুলাই যোদ্ধা, এইটা দিয়ে ওরা সব কিছু পার পেতে চাচ্ছে। এইভাবে যদি তাদেরকে লাইসেন্স দেওয়া হয়, এইভাবে যদি তাদেরকে অনুমতি দেওয়া হয়, কিংবা তারা এভাবে যা বলছে তাদের ধমককে মেনে নেওয়া হয়, তো তাদের জন্যই আগামী দিনে তাদের এই রাষ্ট্র কোন জায়গায় থাকবে সেইটা কি তারা ভাবার সুযোগ পাচ্ছে? তাদের মাথায় তো এখন কচি মগজ, আসলে তাদের বোধ জ্ঞান বুদ্ধি কিচ্ছু হয়নি। তারা যদি বুঝতো যে এরাই তো একদিন পিতা হবে, মাতা হবে, তো তাদের যে প্রজন্ম আসবে, তাদের যে সন্তান আসবে, তাদের জন্য কোন দেশ তারা আকাঙ্ক্ষা করবে তখন? কিংবা তারও আগে তারা এখন আগামী দিনে কিভাবে চলবে? সংঘাত তো সংঘাত বয়ে আনে। একটা ঘুষি নাকের মধ্যে মারলে উল্টো দিক থেকে আরেকটা ঘুষি নাকে এসে পড়বে, এটাই তো স্বাভাবিক। বাইবেলের ওই ধর্ম তো যদি মিষ্টি করে কেউ বলে যে তোমার এক গালে চর কেউ যদি দেয়, তুমি গাল পেতে দেবে, আরেক গালে যেন চর দেয়, তুমি প্রত্যাঘাত করো না। কিন্তু ওই দিন তো চলে গেছে, এখন তো একে অপরকে প্রত্যাঘাত করছে, কিংবা আবার প্রত্যাঘাতের যদি কারো শক্তি না থাকে, একাই অন্যকে আঘাত করে একদম ভূমিতে লুটিয়ে ধ্বংস করে দিচ্ছে। একটা রাষ্ট্রে, একটা সমাজে এটা হচ্ছে একটি জঙ্গলের আইন হয়ে গেছে। এই জঙ্গলের আইন থেকে বের হয়ে আসতে হবে। আমরা সভ্য একটি রাষ্ট্র হিসেবে, সভ্য সমাজ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই এবং দাঁড়ানো দরকার। এইখান থেকে শুধু নিজের দেশের যে কাঠামো, আঞ্চলিক পরিধিতে এবং আঞ্চলিক পরিধিতের বাইরে বিশ্ব পরিধিতে বাংলাদেশ একটি সঠিক শক্তিশালী দেশ হিসেবে নিজেদেরকে তৈরি করুক, যেন এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আগামী যে গ্লোবাল রিস্ক ফ্যাক্টর রিপোর্টটা ছাপবে আগামী বছরে, সেইখানে রিস্ক ফ্যাক্টরের ভিতরে বাংলাদেশের নাম যেন না আসে, এইটুকুই আমার কামনা। এর জন্য এই কাজটা করতে গেলে যার যেখান থেকে যে ভূমিকা পালন করা দরকার, সে যেন সেই ভূমিকাটি পালন করে। এই পুরো আলোকটার ভিতরে আসলে মূল জায়গাটা হচ্ছে নৈতিক জায়গাকে, নৈতিক স্তরকে উন্নততর করা। নৈতিক ভিত্তি ভেঙে পড়লে তখন আর কিছু থাকে না। এই নৈতিক জায়গায় কিভাবে আমরা আমাদের সংশোধন আনতে পারি, আমাদের সন্তানেরা কিভাবে নিজেদেরকে উন্নত করতে পারে, নিজেদেরকে সংযত করতে পারে, সেই নিয়ে যেন যারা বুদ্ধিমান, যারা অভিজ্ঞ, যারা জ্ঞানী, যারা ক্ষমতাপ্রাপ্ত, দায়িত্বে আছে, প্রত্যেকের জায়গার থেকে ভূমিকা নেবে, এটাই আকাঙ্ক্ষা। ভালো থাকুন সকলে, শুভেচ্ছা, শুভকামনা। আমার সঙ্গে থাকার জন্যে আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে আপনারা এতক্ষণ আমাকে শুনলেন বলে।